নমস্কার। কম্পিটিটিভ অ্যাফেয়ার্সে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিও এটা কমপ্লিট অক্টোবর মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স তার পার্ট টু, ডিটেলস কারেন্ট অ্যাফেয়ার্স যেটা, এবং পরশুদিন অর্থাৎ 1 তারিখ এর যে ফার্স্ট পার্ট সেটা এসেছিল। ফার্স্ট পার্টের পর আজকে সেকেন্ড পার্ট নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা তো প্রত্যেকটা আলাদা আলাদা টপিক ধরে ধরে আলোচনা করছি। প্রথম পার্টে ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, স্টেট, ডিফেন্স এবং ব্যাংকিং এবং কোম্পানি এই সংক্রান্ত যত কারেন্ট অ্যাফেয়ার্স গুলো অক্টোবর মাসের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে তারপরের সমস্ত যে টপিক গুলো সেগুলো নিয়ে আলোচনা করব, যেগুলোর মধ্যে আসছে ইন্ডেক্স, রিক্রুটমেন্ট, ডেজ, বুক অ্যান্ড অথর, অ্যাওয়ার্ড, স্পোর্টস এবং ডেথ। এই সব কটার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকে টপিক ধরে ধরে আলোচনা করব। আপনারা ভিডিওর পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আগের দিনের ভিডিওর পিডিএফও কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল টেলিগ্রাম চ্যানেলে সাথে সাথেই প্রায়। এবং তার সঙ্গে সঙ্গে এই যে প্রত্যেকটার যে টপিক তার টাইম স্ন্যাপও ভিডিওর ডেসক্রিপশনে দেয়া থাকবে। তার ফলে আপনি যদি ওখানেই ক্লিক করেন তাহলে যেখান থেকে দেখার প্রয়োজন আপনাদের সেখান থেকেই আপনারা সেটা দেখতে পারবেন। তার জন্য ডেসক্রিপশন দেখে নেবেন, এবং আমাদের যে টেলিগ্রাম তার লিঙ্কও ভিডিওর ডেসক্রিপশনে আছে। এছাড়া এই অ্যাপ্লিকেশনের পিডিএফ আপনারা আমাদের ওয়েবসাইট এবং অ্যাপ এই দু জায়গাতেও পেয়ে যাবেন, যাদের লিঙ্কও ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। এটা কম্পিটিটিভ অ্যাফেয়ার্স এর অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। এখানে আপনারা সাবজেক্ট ওয়াইজ কুইজ পাবেন, যেটা সব থেকে ভালো ফিচার্স আমাদের। এবং প্রত্যেকটা টপিক ওয়াইজ, অর্থাৎ হিস্ট্রির মধ্যে ধরুন হারাপ্পা সিভিলাইজেশন, বৈদিক যুগ এরকম ভাবে, বা সায়েন্সের ক্ষেত্রেও এরকম চ্যাপ্টার ওয়াইজ ভাগ ভাগ করে সব সাবজেক্টেরই এরকম ভাগ ভাগ করে কুইজ দেওয়া আছে, চাইলে ডাউনলোড করতে পারেন। আর এর বাইরে আমাদের এই ভিডিওর যে মাসিক ভিডিও তার একটা আসে কুইক রিভিশন, যেটা প্রতি মাসেই আসে। তো এ মাসেও আগামীকাল এর যে কমপ্লিট কুইক রিভিশন সেটা আসবে। আগামীকাল তো দীপাবলি, আপনাদের আগাম শুভেচ্ছা দীপাবলির। এবং যদি মনে হয় যে দীপাবলির দিন না দিয়ে তার পরের দিন দিলে সুবিধা হয় আপনাদের, তাহলে কমেন্টে জানাবেন আজকের ভিডিওতেই অবশ্যই, তাহলে আমরা তার পরের দিন দেবো। না হলে আগামীকালই এর যে কুইক রিভিশন সেটা আপলোড করে দেওয়া হবে। ভিডিওটি দেখে ভালো লাগলে অনুগ্রহ করে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কিছু বলার থাকলে কমেন্টে জানাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই যেটা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট যে ইন্ডেক্স গুলো এবছর এ মাসে পাবলিশ হয়েছে অর্থাৎ অক্টোবর মাসে, সেগুলো নিয়ে আমরা দেখে নেব। তাতে প্রথমেই আসছে হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট। এতে প্রথম স্থানে আছে কোন শিল্পপতি? এর সঠিক উত্তর হচ্ছে মুকেশ আম্বানি। এতে প্রথম স্থানে আছেন। মুকেশ আম্বানি এই নিয়ে টানা 6বার এই লিস্টে টপ করলেন। পরের প্রশ্ন, ফোর্বস ওয়ার্ল্ডস বেস্ট এমপ্লয়ার 2021 র্যাঙ্কিং এ ভারতে প্রথম স্থানে আছে কোন কোম্পানি? এতেও প্রথম স্থানে আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। অর্থাৎ ভারতের কোম্পানিগুলোর মধ্যে রিলায়েন্স তারা সব থেকে বেশি চাকরি আর কি দিচ্ছে বা এমপ্লয়মেন্ট জেনারেট করছে। যদি সারা ভারতের সারা পৃথিবীর সাপেক্ষে দেখা হয় তাহলে রিলায়েন্সের স্থান কিন্তু 52 নম্বরে, এবং এখানে 1 নম্বরে রয়েছে যারা, সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়ান কোম্পানি স্যামসাং। এবং টপ 100-র মধ্যে ভারতের রিলায়েন্স বাদে আরো দুটো কোম্পানি রয়েছে, একটা হচ্ছে আইসিআইসিআই এবং অপরটি হচ্ছে এইচডিএফসি। পরের প্রশ্ন, ফোর্বসের মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল অ্যাক্টরস এর তালিকায় শীর্ষস্থানে আছেন কোন দক্ষিণী নায়িকা? এর সঠিক উত্তর রাশ্মিকা মান্দানা। যদিও এটা শুধু সাউথের মধ্যে, অর্থাৎ সাউথের যে 5টা রাজ্য রয়েছে সেখানকার মধ্যে এখানে অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস মিলিয়ে রাশ্মিকা মান্দানা প্রথম স্থানে আছে, এটা অত গুরুত্বপূর্ণ নয়। পরের প্রশ্ন, 2021 গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্সে ভারত কততম স্থানে আছে? এর সঠিক উত্তর হচ্ছে 71তম স্থানে আছে ভারত। এবং এখানে প্রথম স্থানে যারা আছে তারা হচ্ছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের স্থান এখানে প্রথম। পরের প্রশ্ন, রুল অফ ল ইন্ডেক্স 2021, এতে ভারত কততম স্থানে আছে? এর সঠিক উত্তর হচ্ছে 79তম স্থানে আছে। মোট 139টা দেশের মধ্যে এখানে সমীক্ষা করা হয়েছিল, যেখানে ভারতের স্থান বর্তমানে 79। এবং এর থেকে বোঝা যায় যে কোন দেশের আর কি আইনের ব্যবস্থা কতটা ভালো। পরের প্রশ্ন, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2021-এ ভারতে কততম স্থানে রয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে 90তম স্থানে বর্তমানে ভারত রয়েছে। এবং এটা ভারতের পক্ষে আর কি বেশ বাজে খবর, কারণ ভারত এই হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে এবছর যে জানুয়ারি সেই সময় তাদের র্যাঙ্ক ছিল 85, অর্থাৎ সেখান থেকেও ভারতের স্থান
আরো নেমে গেছে। এবং এটি মোট হয়েছিল 192টা দেশের মধ্যে, যার মধ্যে শেষে আছে আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, সিরিয়া, ইয়েমেন এরা। এবং এখানে প্রথম স্থানে আছে দুটো দেশ একত্রে, একটা হচ্ছে জাপান এবং অপরটি সিঙ্গাপুর। এরা জানুয়ারি মাসেও যেটা হয়েছিল সেখানেও প্রথম স্থানে ছিল। আচ্ছা, ভারতের থেকে মোট যে ভিসা অন অ্যারাইভাল হয় 58টা কান্ট্রিতে, অর্থাৎ ভারতের থেকে সেই সমস্ত দেশে যাওয়ার জন্য ভিসার প্রয়োজন হয় না, সেখানে গিয়েই ভিসা নেওয়া যায়, এরকম সুযোগ আছে মোট 58টা দেশে। এবং এটা যত বেশি দেশের, অর্থাৎ যত বেশি দেশ এটাকে অ্যাপ্রুভ করে না ভিসা অন অ্যারাইভাল, সেই দেশের পাসপোর্ট তত বেশি শক্তিশালী হয়। পরের প্রশ্ন, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, এতে ভারত কততম স্থানে আছে? এটাও এবছর খুব খারাপ খবর, ভারতের স্থান 101। পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এদের সবার থেকেই ভারত বর্তমানে পিছিয়ে রয়েছে। যদিও ভারত সরকার এটাকে এবছরের যে এই ইন্ডেক্স না এটাকে ডিনাই করেছে, এবং এটা বহুদিন ধরে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স নিয়ে একটা বিতর্ক হয়েই রয়েছে, কারণ গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সটা খুব গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার সাপেক্ষে। কিন্তু গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স যে সমস্ত প্যারামিটারের উপর ভিত্তি করে মাপা হয় সেটা আদৌ কতটা ঠিক, এই নিয়ে কিন্তু প্রশ্ন সারা পৃথিবীতেই রয়েছে। আচ্ছা, 116টা দেশের মধ্যে এটা হয়ে থাকে, যাতে ভারতের স্থান হচ্ছে 101। ভারত গত বছর 94তম স্থানে ছিল, এবং ভারত গত 4 বছর ধরে কিন্তু ভারতের র্যাঙ্ক ক্রমাগত পড়ছে। এবং এখানে 1 থেকে 20 এর মধ্যে ডিরেক্ট কোনো দেশ ওইভাবে থাকে না, এদের মানে এরম ভাবে র্যাঙ্ক হয় না 1-এ 2-এ, 1 থেকে 20-র মধ্যে একটা ওভারঅল কান্ট্রি রাখা হয়, যার মধ্যে সব ভালো ভালো দেশগুলোই রয়েছে, যেমন আমেরিকা, চীন প্রমুখ। পরের প্রশ্ন, 58তম রিনিউয়েবল এনার্জি কান্ট্রি অ্যাট্রাকটিভ ইন্ডেক্স 2021, এতে ভারত কততম স্থানে রয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে তৃতীয় স্থানে রয়েছে, এবং এটি মোট 40টি দেশের মধ্যে হয়েছিল। এতে প্রথম স্থানে রয়েছে আমেরিকা এবং দ্বিতীয় স্থানে রয়েছে চায়না। এবং এই যে রিনিউয়েবল এনার্জি কান্ট্রি অ্যাট্রাকটিভনেস ইন্ডেক্স, এটা নির্ভর করে মূলত যে কতটা পুনর্ব্যবহারযোগ্য শক্তি বা গ্রিন এনার্জিকে ব্যবহার করা হচ্ছে বা পরবর্তীকালে ব্যবহার করা হবে, এই নিয়ে কাজ চলছে তার উপর ভিত্তি করে। এবং এই সাপেক্ষে এবছর প্রকাশিত যত গুরুত্বপূর্ণ ইন্ডেক্স সেগুলো যদি একবার আমরা রিভিশন দিয়ে নিই, তাহলে গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স, এতে ভারতের স্থান 7ম, মোজাম্বিক প্রথম স্থানে আছে। করাপশন পারসেপশন ইন্ডেক্স, এতে ভারতের স্থান 86, প্রথম স্থানে আছে নিউজিল্যান্ড এবং ডেনমার্ক। এশিয়া প্যাসিফিক পার্সোনালাইজড হেলথ ইন্ডেক্স, এতে সিঙ্গাপুর প্রথম স্থানে আছে, ভারতের স্থান 10ম। কিন্তু এটা কিন্তু মাত্র 11টা দেশের মধ্যে হয়েছিল, মানে 11তে ভারতের র্যাঙ্ক 10, খুবই খারাপ। কোভিড পারফরমেন্স ইন্ডেক্সে ভারত 86তম স্থানে আছে, প্রথম স্থানে আছে নিউজিল্যান্ড। ডেমোক্রেসি ইন্ডেক্সে নরওয়ে প্রথম স্থানে, ভারত 53তম স্থানে। ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্সে সিঙ্গাপুর প্রথম, ভারত 121তম স্থানে। 2020 ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্টে বিশ্বের সব থেকে দূষিত শহর হচ্ছে সিনজিয়াং, এবং ভারতের মধ্যে দিল্লি প্রথমে আছে, ওভারঅলে 10ম। বিশ্বের সব থেকে শক্তিশালী মিলিটারিতে ভারত চতুর্থ, চীন প্রথম। ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্সে আমেরিকা প্রথম, ভারত 40তম স্থানে আছে। জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে ফিনল্যান্ড প্রথম, ভারতের স্থান 140। গ্লোবাল হোম প্রাইস ইন্ডেক্সে আমেরিকা প্রথম, ভারত 55। ইনক্লুসিভ ইন্টারনেট ইন্ডেক্সে সুইডেন প্রথম, ভারত 49। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, এতে জাপান প্রথম, ভারত 84তম স্থান। এটা ছিল আগের বার, এটা কেটে দেবেন, আর এখন আর ওটা এটার দরকার নেই, এখন যেটা নতুন সেটাই লাগবে। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, ভারত 142 এবং নরওয়ে প্রথম স্থান, এটাও খুব একটা চিন্তার বিষয়। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স আজকেই আলোচনা করলাম, এটা এখন আর দরকার নেই। গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারত 87, সুইডেন প্রথম স্থানে। চ্যান্ডলার গুড গভর্নমেন্ট ইন্ডেক্স, এতে ফিনল্যান্ড প্রথম স্থানে আছে, 49তম স্থানে আছে ভারত। রিনিউয়েবল এনার্জি কান্ট্রি অ্যাট্রাকশন ইন্ডেক্স, যাতে ইউএসএ প্রথম, ভারত তৃতীয়। এক্সপার্ট ইনসাইডার 2021 সার্ভে, তাইওয়ান প্রথম, ভারত 51তম স্থানে আছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে সুইডেন প্রথম, ভারতের স্থান 117। 2021 সালের গ্লোবাল স্কিল রিপোর্টে সুইজারল্যান্ড প্রথম, ভারত 67। ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্সে সুইজারল্যান্ড প্রথম, ভারত 43। গ্লোবাল পিস ইন্ডেক্সে আইসল্যান্ড প্রথম, ভারত 135তম স্থানে আছে। সুইস ব্যাংকে বিদেশি রাষ্ট্রের অর্থগচ্ছিতের র্যাঙ্কিং এ ব্রিটেন প্রথম, ভারত 51। সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ফিনল্যান্ড প্রথম, ভারত 120। গ্লোবাল সাইবার সিকিউরিটি, আমেরিকা প্রথম, ভারত 10। গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেমে ভারত 20। কিউএস বেস্ট স্টুডেন্ট র্যাঙ্কিং এ মুম্বাই 106, ভারতের মধ্যে প্রথম, লন্ডন ওভারঅল প্রথমে। গ্লোবাল ইউথ ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারত 122, সিঙ্গাপুর প্রথম। ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড র্যাঙ্কিং এ দোহা হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এরা প্রথম, ভারতের মধ্যে প্রথম ইন্দিরা গান্ধী, ওভারঅল 45। 2020 সালের বিশ্বের সব থেকে দূষিত দেশ বাংলাদেশ প্রথম, ভারত
তৃতীয়, গ্লোবাল ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্সকে চীন প্রথম, ভারত দ্বিতীয়, ইকোনমিক ইন্টেলেকচুয়াল ইউনিটে প্রকাশিত স্মার্ট সিটি ইন্ডেক্সে কোপেনহেগেন প্রথম, দিল্লি 48, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্সে সুইজারল্যান্ড প্রথম, ভারত 46, ডিজিটাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্সে ডেনমার্ক প্রথম, ভারত 59তম স্থানে আছে। এটা হলো আমাদের ইন্ডেক্স। ইন্ডেক্সের পর এ মাসের যত গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এটা শুরু করার আগে আপনাদের তিনটে পয়েন্ট বলে দেওয়ার দরকার। একটা হচ্ছে, আমরা জানি সম্প্রতি G20 সামিট, এটি আয়োজিত হয়ে গেল কোথায়? এটা আয়োজিত হয়েছে এবছর ইটালিতে। এর বাইরে আরেকটা হচ্ছে গ্লাসগোর যে কনফারেন্স, সেটা আয়োজিত হচ্ছে বর্তমানে ব্রিটেনে। এবং 3 নম্বর হচ্ছে নোবেল প্রাইজ। নোবেল প্রাইজ এবছর এই মাসেই দেওয়া হয়েছে। এবং 4 নম্বর আরেকটা যেটা, সেটা হলো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন। এবছর থেকে নাম চেঞ্জ হয়ে গেছে, তো রাজীব গান্ধী খেলরত্ন নাম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন। এই চারটে যে টপিক, এই চারটে টপিক নিয়ে আমাদের যে এই মাসের ভিডিও, এতে আলোচনা করা হয়নি। এমনি ভিডিও প্রচুর বড় হয়ে গেছে। আর এই নোবেল, খেলরত্ন, G20, গ্লাসগো সামিট, এই চারটে নিয়ে অনেক কিছু জানার থাকে পরীক্ষার সাপেক্ষে, এমনি প্রচুর বড়। তো তার জন্য নেক্সট উইকের যে ভিডিওটা আসবে, অর্থাৎ 7 তারিখ সন্ধ্যে 6টার সময়, রবিবার, তো সেদিনের ভিডিওতে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন এবার যত ইম্পর্টেন্ট রিক্রুটমেন্ট গুলো আছে সেগুলো আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন, ভারতে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেতা? এর সঠিক উত্তর হচ্ছে রণবীর সিং। এই যে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন বা NBA, এটা কিন্তু ভারতের কিছু না, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বাস্কেটবল লিগ। যেটা আমেরিকার যে বাস্কেটবল লিগ হয়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে NBA। অর্থাৎ এখন থেকে ভারতে NBA এর প্রচার করবে হচ্ছে এই রণবীর সিং। পরের প্রশ্ন, ইন্ডিয়ান ওয়েটলিফটিং ফেডারেশনের প্রেসিডেন্ট হিসাবে কে নির্বাচিত হলেন? এর সঠিক উত্তর হচ্ছে সহদেব যাদব। সহদেব যাদব এর আগে ইনি ইন্ডিয়ান ওয়েটলিফটিং ফেডারেশনেরই সেক্রেটারি জেনারেল ছিলেন। পরের প্রশ্ন, অমৃতাঞ্জন হেলথ কেয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন কোন ক্রীড়াবিদ? এর সঠিক উত্তর বজরং পুনিয়া, মীরাবাই চানু। এনারা দুজনাই নিযুক্ত হয়েছেন। এটি হচ্ছে বজরং পুনিয়ার চিত্র এবং এটি মীরাবাই চানুর চিত্র। ইনি এবছর রূপোর পদক পেয়েছেন এবং ইনি এবছর ব্রোঞ্জ পদক পেয়েছেন যে অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে তাতে। এই সাপেক্ষে অলিম্পিক নিয়ে আমার একটা কমপ্লিট ভিডিও আমাদের চ্যানেলে আছে, তাই চাইলে দেখতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো এখন থেকে এই অমৃতাঞ্জন হেলথ কেয়ার, তার যে প্রচার সেটি করবে এনারা দুজনা মিলে। এবং অমৃতাঞ্জনটা কি সেটা আমরা মোটামুটি সবাই জানি। মাথা ব্যথা হলে আমরা অনেকেই প্রায় অমৃতাঞ্জন ব্যবহার করে থাকি। তো এই অমৃতাঞ্জন হেলথ কেয়ার, যার হেডকোয়ার্টার চেন্নাইতে, এবং এটি 1893 সালে প্রতিষ্ঠা হয়েছিল। পরের প্রশ্ন, LICর নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কে দায়িত্ব নিলেন? এর সঠিক উত্তর হচ্ছে BC পাটনায়ক। ইনি এর দায়িত্ব নিলেন। এই BC পাটনায়ক, ইনি 1986 সাল থেকে LIC তে কাজ করেন এবং ইনি এর আগে কাউন্সিল ফর ইন্স্যুরেন্স অম্বুডসম্যান এর ডিরেক্টর জেনারেল কিন্তু ছিলেন। LIC যার বর্তমান চেয়ারপারসন MR কুমার, হেডকোয়ার্টার মুম্বাই। এটি 1 সেপ্টেম্বর 1956 সালে প্রতিষ্ঠা হয়েছিল। পরের প্রশ্ন, ইন্ডিয়ান এয়ারফোর্সের ভাইস চিফ হিসেবে কে নিযুক্ত হলেন? এর সঠিক উত্তর হচ্ছে সন্দীপ সিং। এবং ইনি যার স্থলে এলেন তিনি হচ্ছেন বিবেক রাম চৌধুরী। এবং আমরা জানি বিবেক রাম চৌধুরী সম্প্রতি চিফ অফ এয়ার স্টাফ হয়েছেন, যিনি ভারতের 27তম বায়ুসেনার প্রধান হলেন আর কি, বিবেক রাম চৌধুরী। পরের প্রশ্ন, প্রডিউসার গিল্ড অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনরায় কে নির্বাচিত হলেন? এর সঠিক উত্তর হচ্ছে সিদ্ধার্থ রয় কাপুর। এই সিদ্ধার্থ রয় কাপুর, ইনি এর আগে ডিজনি ইন্ডিয়ার MD হিসাবে এক সময় দায়িত্ব সামলেছেন এবং রয় কাপুর ফিল্মসের ফাউন্ডারও ইনি। এই যে ভারতের যত ফিল্ম প্রডিউসিং অর্গানাইজেশন আছে তাদেরকে এক ছাতার তলায় আনার জন্য প্রডিউসার গিল্ড অফ ইন্ডিয়া তৈরি। পরের প্রশ্ন, রেবেকা ভানেসা সুচিয়াং, ইনি খাসি সম্প্রদায়ের প্রথম মহিলা হিসেবে কোন রাজ্যের চিফ সেক্রেটারি নিযুক্ত হলেন? এর সঠিক উত্তর হচ্ছে মেঘালয়। আমরা জানি যে মেঘালয় এই খাসি সম্প্রদায়ের মানুষ সব থেকে বেশি পরিমাণে দেখা যায় এবং এখানে 3টি বিখ্যাত পাহাড়ও আছে, গারো, খাসি, জয়ন্তিয়া। এবং তো যাই হোক, তো এই রেবেকা ভানেসা সুচিয়াং, ইনি খাসি সম্প্রদায়ের প্রথম মহিলা যিনি মেঘালয়ের চিফ সেক্রেটারি হলেন। পরের প্রশ্ন, সম্প্রতি ফায়ারবোল্ট কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে নিযুক্ত হলেন?
এর সঠিক উত্তর হচ্ছে বিরাট কোহলি। ফায়ারবোল্ট এটি একটি ঘড়ির কোম্পানি, যেটি সম্পূর্ণ ভারতীয় একটা কোম্পানি আর কি। এর পরের প্রশ্ন, ভারতের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন কে? এর সঠিক উত্তর হচ্ছে কে ভি সুব্রমণিয়াম, যিনি 3 বছর 2018 থেকে 21 এই সময়ের জন্য এই পদে ছিলেন এবং তার টেনিয়র শেষ হয়ে যাওয়ার পর তিনি আর কি এখান থেকে ত্যাগ করলেন এই পদ। পরের প্রশ্ন, সম্প্রতি ইন্দ্রজিৎ মহান্তি কোন হাইকোর্টে প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন? এর সঠিক উত্তর হচ্ছে ত্রিপুরা হাইকোর্ট। আগের দিন আমরা মেঘালয় নিয়ে আলোচনা করেছিলাম বলে আর বললাম না। তো ত্রিপুরা সম্পর্কে একটু যদি আর দেখে নি, ত্রিপুরার রাজধানী কি? আগরতলা। মুখ্যমন্ত্রী কি? বিপ্লব কুমার দেব। এখানকার যিনি বর্তমানে গভর্নর তিনি হচ্ছেন সত্যদেব নারায়ণ আর্য। এর বাইরে হাইকোর্ট তো ত্রিপুরা হাইকোর্ট, যার প্রধান বিচারপতি হলেন ইন্দ্রজিৎ মহান্তি। এখানে বিখ্যাত দুটো পুজো আছে, যে দুটো বা ফেস্টিভ্যাল যার থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। একটা হচ্ছে খের পূজা এবং অপরটি হচ্ছে গাড়িয়া ফেস্টিভ্যাল বা গড়িয়া ফেস্টিভ্যাল। এই দুটোর থেকে কিন্তু প্রশ্ন আসে। এখানে একটা রামসার সাইটও আছে, সেটা হচ্ছে রুদ্রসাগর লেক। এবং এখানের যে ন্যাশনাল পার্ক দুটো, একটা হচ্ছে বাইসন ন্যাশনাল পার্ক, যার আরেক নাম রাজবাড়ী ন্যাশনাল পার্ক, এবং অপরটি হচ্ছে ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক। এই দুটো হচ্ছে এখানকার ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন, দিল্লি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসাবে কে নিযুক্ত হলেন? এর সঠিক উত্তর হচ্ছে যোগেশ সিং। যোগেশ সিং এই দিল্লি ইউনিভার্সিটির 23তম ভাইস চ্যান্সেলর। এটা হয়তো অন্য সময় খুব বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু এখন সম্প্রতি যে পরীক্ষাগুলো হবে তার সাপেক্ষে একটু গুরুত্বপূর্ণ, কারণ দিল্লি ইউনিভার্সিটি বিভিন্ন কারণে এখন খবরে রয়েছে, যার মধ্যে একটা নিশ্চয়ই আপনারা শুনেছেন, মার্কস জেহাদ বলে। তো সেই কারণে যেহেতু ডিউ খবরে রয়েছে তার জন্য এটা গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, কয়েন সুইচ কুবের নামক ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছে? এরও সঠিক উত্তর হচ্ছে রণবীর সিং। এবং আপনারা নাম থেকে, এই কোশ্চেন থেকে বুঝে যাচ্ছে এটি একটি ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম, যেখানে আপনারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে ট্রেডিং করতে পারবেন। পরের প্রশ্ন, সম্প্রতি রজনীশ কুমার কোন কোম্পানির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন? এর সঠিক উত্তর হচ্ছে ভারত পে। ইনি এসবিআই এর প্রাক্তন প্রধান এবং ভারত পে চেয়ারম্যান হলেন ইনি সম্প্রতি। ভারত পে যেটি 2018 সালে তৈরি এবং এর হেডকোয়ার্টার নতুন দিল্লিতে অবস্থিত। পরের প্রশ্ন, সম্প্রতি অমিত খারে ইনি কার উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন? এর সঠিক উত্তর হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার উপদেষ্টা হয়েছেন অমিত খারে। ইনি একজন ঝাড়খণ্ড ক্যাডারের আইএএস অফিসার। পরের প্রশ্ন, ওয়ো কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে দীপা মালিক, যিনি প্রথম ভারতীয় মহিলা প্যারাঅলিম্পিয়ান, যিনি প্যারাঅলিম্পিকে পদক পেয়েছিলেন। 2016 যে রিও ডি জেনারেলো অলিম্পিক, সেখানে তিনি রূপোর পদক পেয়েছিলেন। ওয়োর ফাউন্ডার রিতেশ আগরওয়াল, 2013 সালে সিইও রিতেশ আগরওয়াল এবং হেডকোয়ার্টার গুরুগ্রামে অবস্থিত। ওয়ো একটা হোটেল কোম্পানি। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান কে হয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে সজ্জন জিন্দাল, যিনি জেএসডব্লিউ বা জিন্দাল স্টিল ওয়ার্কার্স, ভারতের যে সব থেকে বড় স্টিল কোম্পানিগুলোর একটা, তো এই তার বর্তমানে ম্যানেজিং ডিরেক্টর। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন, যার হেডকোয়ার্টার ব্রাসেলসে বেলজিয়ামের, এবং এটি তৈরি হয়েছিল 1967 সালে। পরের প্রশ্ন, ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এর চেয়ারপারসন হিসাবে কে দ্বিতীয়বার নিযুক্ত হলেন? এর সঠিক উত্তর হচ্ছে প্রিয়াঙ্ক কানুনাগো। ইনি এ নিয়ে দ্বিতীয়বার হলেন এবং ইনি 2018 সাল থেকে 21 সাল এই টেনিয়রে ছিলেন, এবং এখন 21 থেকে 24 এই টেনিয়রের জন্য তিনি দ্বিতীয়বার নিযুক্ত হলেন। ইনি এর আগে আর কি শিশুদেরই উন্নতি এবং তার সঙ্গে শিক্ষার কিভাবে বিস্তার ঘটানো যায় তাই নিয়ে কাজ করতেন। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, যেটি 2007 সালে তৈরি, হেডকোয়ার্টার নতুন দিল্লিতে, এবং এটি যে মিনিস্ট্রির আন্ডারে আসে সেটি হচ্ছে মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। পরের প্রশ্ন, ন্যাশনাল রিসার্চ ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন? এর সঠিক উত্তর হচ্ছে অমিত রাস্তগি। এই অমিত রাস্তগি ইনি আগে ইন্ডিয়ান নেভিতে কাজ করতেন এবং ইনি ছিলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্টিগ্রেটেড এর হেডকোয়ার্টার মিনিস্ট্রি অফ ডিফেন্স, তার ডিরেক্টর। পরের প্রশ্ন, 2022 সালের জানুয়ারি মাসে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের চিফ ইকোনমিস্টের পদ থেকে পদত্যাগ করবেন কোন ভারতীয় অর্থনীতিবিদ? অ্যাকচুয়ালি ইনি ইন্দো আমেরিকান, ইনি কিন্তু ভারতে এনার জন্ম, কিন্তু এনার নাগরিকত্ব কিন্তু ভারতের না, ইউএসএ। তিনি হার্ভার্ডের একজন প্রফেসর, যার সঠিক উত্তর গীতা গোপীনাথ। এটা মোটামুটি আমরা সবাই জানি।
তো ইনি 2019 সাল থেকে 2019-20 এই 3 বছরের জন্য এই আইএমএফ এর চিফ ইকোনমিস্ট ছিলেন। আইএমএফ, যার হেডকোয়ার্টার ওয়াশিংটনে, চিফ ইকোনমিস্ট গীতা গোপীনাথ, 190টার সদস্য দেশ, এবং এর যে ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে ক্রিস্টালিনা জর্জিভা। এর বাইরে এটি 1945 সালে ব্রেটন উডস কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল। পরের প্রশ্ন, সম্প্রতি অ্যাডিডাস কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে নিযুক্ত হলেন? এর সঠিক উত্তর দীপিকা পাড়ুকোন। তিনি একজন বলিউড অভিনেত্রী এবং তিনি ভারতে এবার থেকে অ্যাডিডাসের প্রচার করবেন। পরের প্রশ্ন, সম্প্রতি কোন মোবাইল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন ক্রিকেটার কে এল রাহুল? এর সঠিক উত্তর হচ্ছে রিয়ালমি। রিয়ালমি একটি চাইনিজ বেস মোবাইল কোম্পানি, যেটি 2018 সালে তৈরি হয়, হেডকোয়ার্টার সেনজেনে, এবং এটি হচ্ছে অপ্পো, বিবিকে ইলেকট্রনিক্স এই সমস্ত কিছুরই প্যারেন্ট অর্গানাইজেশন। এবং এর যারা ফাউন্ডার তার একজন তো চীনা, স্কাইলি, এবং অপরজন কিন্তু ভারতীয়, মাধব শেঠ। পরের প্রশ্ন, ইন্ডিয়ান ব্রডকাস্টিং অ্যান্ড ডিজিটাল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হিসাবে পুনরায় কে নিযুক্ত হয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে কে মাধবন। এর সাথে সাথে আমাদের যে ইম্পর্টেন্ট রিক্রুটমেন্ট গুলো সেগুলো শেষ হলো। এরপর আমরা ইম্পর্টেন্ট ডেজ নিয়ে আলোচনা করব। পুরোনো যে ইম্পর্টেন্ট রিক্রুটমেন্ট সেগুলো প্রচুর রয়েছে, তার জন্য আমরা রিভাইজ করলাম না। তবে আপনারা যে পিডিএফটা পাবে তাতে আপনারা যত ইম্পর্টেন্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে রিসেন্ট তার লিস্টটা দিয়ে দেওয়া হবে, এবং ইম্পর্টেন্ট রিক্রুটমেন্টের যে লিস্ট সেটা আমরা আলাদা করে পিডিএফ এ জানুয়ারি থেকে পুরো অক্টোবর পর্যন্ত যত ইম্পর্টেন্ট রিক্রুটমেন্ট হয়েছে তার পিডিএফ আমরা আপনাদের একটা প্রোভাইড করে দেবো, সেটা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো এবার চলুন আমরা ইম্পর্টেন্ট ডেজ নিয়ে আলোচনা শুরু করি। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক শিক্ষক দিবস এটি পালন করা হয় কবে? এর সঠিক উত্তর 5ই অক্টোবর। 5ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস, এবং তার ঠিক 1 মাস পরে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয়। 1994 সাল থেকে এই দিনটি পালন করে, এবং এটি পালন করে ইউনেস্কো, ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এবং এই দিনটি কেন আন্তর্জাতিক শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়? কারণ 1966 সালে এই দিন একটা একটা আদর্শ শিক্ষক, তার একটা ডেফিনেশন করা হয়েছিল ইউনেস্কোর তরফ থেকে, যে এই জিনিসগুলো থাকলে তিনি একজন আদর্শ শিক্ষক, তাই এই দিনটাকে আন্তর্জাতিক শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। পরের প্রশ্ন, ইন্ডিয়ান এয়ারফোর্স ডে এটি কবে পালন করা হয়ে থাকে? এর সঠিক উত্তর হচ্ছে 8ই অক্টোবর এটি পালন করা হয়ে থাকে, কারণ 8ই অক্টোবর 1932 সাল এই দিনে ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্ম হয়েছিল। পরের প্রশ্ন, আন্তর্জাতিক শিশু কন্যা দিবস এটি কবে পালন করা হয়ে থাকে? এর সঠিক উত্তর হচ্ছে 11ই অক্টোবর এটি পালন করা হয়ে থাকে। ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি এর 2011 সালে ঠিক করে, এবং 2012 সাল থেকে এই দিনটা পালন করা হয়ে থাকে। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে এটি কবে পালন করা হয়? এটি পালন করা হয়ে থাকে 15ই অক্টোবর, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালামের জন্মদিন উপলক্ষে এই দিনটাকে সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে হিসাবে, এবং এটিও কিন্তু ইউনাইটেড নেশনের তরফ থেকেই পালন করা হয়। 2010 সালে এটি ঘোষণা করা হয়, এবং 2011 সাল থেকে এই দিনটি উদযাপন করা হয়। পরের প্রশ্ন, বিশ্ব খাদ্য দিবস এটি কবে পালন করা হয়? এর সঠিক উত্তর হচ্ছে 16ই অক্টোবর থেকে এই দিনটি পালন করা হয়। কারণ 16ই অক্টোবর পালন করার কারণ হচ্ছে 1945 সালে এই দিন ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন তার প্রতিষ্ঠা হয়েছিল, সেটি সেলিব্রেট করার জন্য। পরের প্রশ্ন, আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস এটি কবে পালন করা হয়ে থাকে? এর সঠিক উত্তর হচ্ছে 17ই অক্টোবর পালন করা হয়ে থাকে। 1993 সাল থেকে এই পভার্টি রিমুভ যে এই দিনটা এটি ইউনাইটেড নেশন পালন করে। পরের প্রশ্ন, জাতিসংঘ দিবস এটি কবে পালন করা হয়ে থাকে? এটি পালন করা হয় 24শে অক্টোবর, কারণ 1945 সালে এই দিন জাতিসংঘ প্রতিষ্ঠা হয়, এবং 1948 সাল থেকে এই দিনটি সেলিব্রেট করা হয়ে থাকে। এবং এই সাপেক্ষে একটা সময় নিয়ম ছিল যে যারা জাতিসংঘের সদস্য আর কি, সেই সমস্ত দেশ কিন্তু এই যেদিন জাতিসংঘ দিবস সেদিন ন্যাশনাল হলিডে পালন করবে, যদি এখন আর সেটা সব দেশ মানে না, ভারতই তো মানে না এই দিনটাকে। যাই হোক, এই নিয়ে আমাদের এই মাসের যত ইম্পর্টেন্ট ডে সেগুলো আলোচনা শেষ হলো। একটা দিন বাকি থেকে গেল, সেটা হচ্ছে 31শে অক্টোবর। 31শে অক্টোবর কি পালন করা হয়? এদিন হয়ে থাকে জাতীয় ঐক্য দিবস বা ন্যাশনাল ইউনিটি ডে, এবং এই ন্যাশনাল ইউনিটি ডে এটি পালন করা হয় হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে। এবং এর বাইরে 2019 সালের এই দিনই অর্থাৎ 31শে অক্টোবর থেকে কিন্তু জম্মু কাশ্মীর এবং লাদাখ এই দুটো আলাদা ইউনিয়ন টেরিটরি ঘোষিত হয়েছিল।
এরপর আমরা আলোচনা করব বুকস অ্যান্ড অথর্স নিয়ে। এ মাসে যত প্রকাশিত গুরুত্বপূর্ণ বুকস অ্যান্ড অথর্স রয়েছে সেগুলো এই ভিডিও এবারে আলোচ্য টপিক। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, স্মার্ট ভিলেজেস ব্রিজিং দ্য গ্লোবাল আরবান রুরাল ডিভাইড শিরোনামে কে বই লিখেছেন? এর সঠিক উত্তর হচ্ছে শ্রীধর ভেম্বু। এই যে শ্রীধর ভেম্বু, ইনি কিন্তু গ্রামীণ মানুষের জন্য প্রচুর কাজ করে থাকেন। ইনি ইনি এনার একটা স্টার্ট আপ কোম্পানি রয়েছে যেটা গ্রামীণ অঞ্চলে কাজ করে এবং মূলত টেকনোলজি নিয়েই কাজ করে, এবং তামিলনাড়ু ভিলেজ ইন্ডাস্ট্রিতে তিনি মোট $610 মিলিয়ন কিন্তু ইনভেস্ট করেছেন। পরের প্রশ্ন, থামান্ডু ডায়লেমা রেস্টিং ইন্ডিয়া নেপাল টাইমস এই শিরোনামে কে বই লিখেছেন? এর সঠিক উত্তর হচ্ছে রঞ্জিত রায়, যিনি প্রাক্তন ভারতের রাষ্ট্রদূত, অর্থাৎ তিনি ভারতের অ্যাম্বাসেডার ছিলেন প্রাক্তন। পরের প্রশ্ন, ইকোনমিস্ট গান্ধী দ্য রুটস অ্যান্ড দ্য রেলিভেন্স অফ দ্য পলিটিক্যাল ইকোনমি অফ দ্য মহাত্মা এই শিরোনামে কে বই লিখলেন? এর সঠিক উত্তর হচ্ছে জয়তীর্থ রাও। এবং এই বইতে গান্ধীজির যে অর্থনৈতিক চিন্তা ভাবনা, তিনি কি মতাদর্শে বিশ্বাস করতেন অর্থনীতির দিক থেকে, সেই বিষয়ে আলোকপাত করা হয়েছে। পরের প্রশ্ন, দ্য কাস্টোডিয়ান অফ ট্রাস্ট এ ব্যাংকার্স মেময় এই শিরোনামে কে বই লিখলেন? এর সঠিক উত্তর হচ্ছে রাজনীশ কুমার, যিনি এসবিআই এর প্রাক্তন প্রধান। পরের প্রশ্ন, কোয়েস্ট ফর এ স্টেবল আফগানিস্তান এ ভিউ ফ্রম গ্রাউন্ড জিরো এই শিরোনামে কে বই রচনা করলেন? এর সঠিক উত্তর হচ্ছে সুজিত সরকার। এবং এই বইতে এই যে আফগানিস্তানের যে অস্থিরতা, এর পেছনে মূল দায়ীকে, এবং এটার থেকে রাশিয়া, চীন, আমেরিকা, এরা সবাই যে ফায়দা তুলেছে, আফগানিস্তানের প্রচুর ক্ষতি হয়ে গেছে কিন্তু এরা সব ফায়দা তুলে নিয়েছে, যা ফায়দা তোলা, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করা হয়েছে। পরের প্রশ্ন, স্যার সৈয়দ আহমেদ খান রিজিন, রিলিজিয়ান অ্যান্ড নেশন শিরোনামে বই লিখলেন কোন প্রফেসর? এর সঠিক উত্তর হচ্ছে সাফে কিরেবাই, যিনি সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছেন। এবং এখানে সৈয়দ আহমেদ খান, যে মুসলিম সমাজে বিশাল অবদান রয়েছে তার, যে শিক্ষা বিস্তারের জন্য, তো সেই নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। পরের প্রশ্ন, অ্যাকচুয়ালি আই মেড দেম এ মেময় এই শিরোনামে কে বই লিখলেন? এর সঠিক উত্তর হচ্ছে গুলজার। ইনি খুব বিখ্যাত একজন লেখক প্লাস লিরিসিস্ট, গানে, বিভিন্ন হিন্দি গানে, বিশেষ করে বলিউড গানে তিনি লিরিক্স লিখে থাকেন। তো এই বইতে তিনি বিভিন্ন বিখ্যাত মানুষ, যার মধ্যে মূলত এরা বাঙালি, ঋষিকেশ মজুমদার, তারপর কিশোর কুমার প্রভৃতি মানুষের সঙ্গে তাদের যে বিভিন্ন ভালো মুহূর্ত, তার সেই নিয়ে তিনি এই স্মৃতি নিয়ে তিনি এটি রচনা করেছেন। পরের প্রশ্ন, স্টার্স ইন মাই স্কাই শিরোনামে বই লিখলেন কোন ভারতীয় অভিনেত্রী? এর সঠিক উত্তর হচ্ছে দিব্যা দত্ত। এনার জীবনে যে উত্থান এবং তিনি যাদের সাহায্যে তিনি এত দূর এসছেন, এই অভিনয় জগতে ঢুকতে পেরেছেন বা এত নাম করতে পেরেছেন, তাদের নিয়ে তিনি এই বই রচনা করেছেন। পরের প্রশ্ন, দ্য অরিজিন স্টোরি অফ ইন্ডিয়া স্টেটস এই শিরোনামে কে বই লিখলেন? এর সঠিক উত্তর হচ্ছে ভেঙ্কট রাঘবন শুভ শ্রীনিবাসন। আমরা জানি যে ভারত যখন স্বাধীন হয় তখন ভারত তো অনেকগুলো ছোট ছোট প্রিন্সলি স্টেটে বিভক্ত ছিল। তারপর সেখান থেকে কিভাবে রাজ্যগুলো হলো, বর্তমানে যে 28টা রাজ্য আছে সেই 28টা রাজ্য কিভাবে গঠিত হলো, তাই নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। পরের প্রশ্ন, রাইটিং অফ মাই লাইফ শিরোনামে কে সংকলন রিলিজ করলেন? এটি করেছেন রাস্কিন বন্ড। এটি হচ্ছে তার 25 বছরের জীবনের শ্রেষ্ঠ লেখাগুলো নিয়ে একটি সংকলন। এর পরের প্রশ্ন, হিটলার অ্যান্ড ইন্ডিয়া শিরোনামে কে বই লিখেছেন? এর সঠিক উত্তর হচ্ছে বৈভব পুরান্দারে। এখানে যেটা লেখা হয়েছে যে একদল ভারতীয় মানুষের এই ধারণা রয়েছে যে হিটলারের ভারতের প্রতি ভালোবাসা ছিল বা হিটলার ভারতীয়দের পছন্দ করত, কিন্তু এখানে এই বইতে সেই ভুল ধারণা ভাঙার চেষ্টা করা হয়েছে যে আদতে হিটলার কিন্তু ভারতীয়দের পছন্দ করত না। এবং এই সাপেক্ষে হিটলারের যে আত্মজীবনী মে ক্যাম্প, এটি কিন্তু পৃথিবীতে সব থেকে বেশি বিক্রি হয়েছে যে দেশে, সেটি কিন্তু ভারত। পরের প্রশ্ন, সানরাইজ ওভার অযোধ্যা নেশনহুড ইন আওয়ার টাইমস শিরোনামে কে বই রচনা করলেন? এটি করেছেন বিখ্যাত লেখক সলমান খুরশিদ।
এবং এই বইতে যে অযোধ্যা রায় দিয়েছে যেটা সুপ্রিম কোর্ট, এবং তার ফলে যে আবার যদি স্টেবল হয় এই আশা করে এখানে রচনা করা হয়েছে। এবং এর সাথে সাথে যেটা হলো যে যত ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর্স রয়েছে সেগুলো আর কি আমরা আলোচনা করলাম এই মাসে পাবলিশ হওয়া। এবার এর বাইরে আমরা যদি আর কিছু ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর্স একবার রিভাইজ দিয়ে নিই, যেগুলো আমাদের সারা বছর ধরে আমরা পড়ে এসেছি, সেগুলো আরেকবার যদি আমরা আলোচনা করে নিই তাহলে তার মধ্যে একটা হচ্ছে আকাশ রানী স্যার, এনার একটা বই আছে আকাশ রানী স্যারের, সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এক্সপ্লেইন ফর ওয়ান অ্যান্ড অল, এটা খুব গুরুত্বপূর্ণ। এর বাইরে দ্য বেঞ্চ, এটা হচ্ছে মেগন মর্কেল, এনার লেখা দ্য বেঞ্চ, এটিও খুব গুরুত্বপূর্ণ একটা বই। রাস্কিন বন্ড, ইনি এবছর আরো দুটো বই লিখেছেন, যার মধ্যে একটি হচ্ছে অল টাইম ফেভারিটস ফর চিলড্রেন, এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার সাপেক্ষে আসতে পারে, এবং রাস্কিন বন্ড অত্যন্ত বিখ্যাত একজন লেখক। এর বাইরে বুদ্ধ ইন গান্ধারা এই নামে বই লিখেছেন সুনিতা দ্বিবেদী, যেটাও পরীক্ষার সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিবেদী। বিক্রম সম্পতের একটি বই রয়েছে, সেটি হচ্ছে সাভারকার এ কন্টেস্টেড লিগাসি। রবি শাস্ত্রী, ভারতের প্রাক্তন ক্রিকেট কোচ, তার লেখা বই স্টার গেজিং দ্য প্লেয়ার্স ইন মাই লাইফ, প্রাক্তন তো না, এখনো তিনি আছেন, এরপর তিনি ছেড়ে দেবেন। সঞ্জয় বারু, যিনি আগে প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা ছিলেন যখন মনমোহন সিং ছিলেন, এবং তিনি বিভিন্ন কারণে খবরে ছিলেন, তার লেখা বই ইন্ডিয়াস পাওয়ার এলাইট, ক্লাস কাস্ট অ্যান্ড এ কালচারাল রেভলিউশন। সুরেশ রায়নার একটি আত্মজীবনী বেরিয়েছে যেটার নাম হচ্ছে বিলিভ হোয়াট ক্রিকেট টট মি। জে কে রাউলিং, হ্যারি পটার যার বিখ্যাত সিরিজ, তার একটা বই বেরিয়েছে ছোটদের জন্য, দ্য ক্রিসমাস পিগ, এবং এটা কিন্তু সম্প্রতি বিভিন্ন পরীক্ষাতে এসেও গেছে। অমিতাভ ঘোষ আরেকজন খুব বিখ্যাত লেখক, তার লেখা বই হচ্ছে দ্য লিভিং মাউন্টেন, সেটিও সম্প্রতি প্রকাশ পেয়েছে। এর বাইরে হান্টার বাইডেনের আছে দ্য বিউটিফুল থিংস, তারপর আরো যেটা হচ্ছে দ্য বাই মেনি এ হ্যাপি অ্যাক্সিডেন্ট, এটা হচ্ছে মোহাম্মদ হামিদ আনসারির লেখা, ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি, যেটা নিয়ে খুব বিতর্ক হচ্ছে, এটাও খুব গুরুত্বপূর্ণ। প্রিয়াঙ্কা চোপড়ার আনফিনিশড, দালাই লামার দ্য লিটিল বুক অফ এনকারেজমেন্ট, ঝুম্পা লাহিড়ির হোয়ার অ্যাবাউটস, এই সমস্ত বইগুলো গুরুত্বপূর্ণ। তো আপনাদের আমরা পিডিএফ দিয়ে দেবো, যেখানে যত গুরুত্বপূর্ণ বইগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন, টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে আজকে বা কালকের মধ্যে। তো চলুন এবার আমরা গুরুত্বপূর্ণ যে অ্যাওয়ার্ডস গুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি। আরেকবার বলে দিই, আমরা কিন্তু এর মধ্যে নোবেল প্রাইজ এবং যে রাজীব গান্ধী খেলরত্ন, এখন হয়ে গেছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন, এই দুটো অ্যাওয়ার্ড আলোচনা করিনি, আমরা এর পরের সপ্তাহের ভিডিওতে ওই দুটো আলোচনা করবো। যদি আমরা জানি যে আপনারা নোবেল প্রাইজটা দেখেও নিয়েছেন হয়তো অন্য জায়গা থেকে, খুব ইম্পর্টেন্ট, তো আমরা পরের ভিডিওতে এটা এইগুলো নিয়ে, এই দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করবো। তো চলুন অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সম্প্রতি অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার তরফ থেকে আর্যভট্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে জি সতীশ রেড্ডি, যিনি বর্তমানের ডিআরডিওর চেয়ারম্যান, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এবং অ্যাস্ট্রোনটিক্স এর প্রমোশনের জন্য তিনি এই পুরস্কার পেলেন। পরের প্রশ্ন, 22তম লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাওয়ার্ড এটি কে পেয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে ডক্টর রণদীপ গুলরিয়া, যিনি বর্তমানে এইমস অর্থাৎ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এর ডিরেক্টর। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় হিসাবে জোসেফ এ কাসম্যান অ্যাওয়ার্ড 2022 এটি কে পাচ্ছেন? এর সঠিক উত্তর হচ্ছে ডক্টর রাজীব নিগম, এটি আমেরিকার থেকে প্রদান করা হয়ে থাকে, এবং ইনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি যার প্রাক্তন প্রধান সায়েন্টিস্ট ছিলেন। এই সাপেক্ষে আমরা যদি আর কিছু এই বিজ্ঞান সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বছর রিভাইজ দিয়ে, যার মধ্যে একটা অ্যাবেল প্রাইজ সব থেকে গুরুত্বপূর্ণ, অ্যাবেল প্রাইজ, যেটি দুজন পেয়েছেন, একটি হলো লাজলো LASZLO, লাজলো লোভাস LOVASZ, ইনি হাঙ্গেরি, এবং অপরজন যেটি তিনি হচ্ছেন অ্যাভি উইগডারসন, ইনি হচ্ছেন আমেরিকা। তো এনারা দুজন পেয়েছে হচ্ছে এই অ্যাবেল প্রাইজ। এর বাইরে যেটা হচ্ছে টার্নিং অ্যাওয়ার্ড, এটিও খুব গুরুত্বপূর্ণ। এই টিউরিং অ্যাওয়ার্ড এটাকে বলা হয়ে থাকে হচ্ছে কম্পিউটারের জগতের নোবেল, যেটি পেয়ে পাচ্ছেন হচ্ছে আলফ্রেড আহো। এর বাইরে প্রথম ভারতীয় হিসাবে যিনি রুডলফ ভি স্নাইডার অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি হচ্ছেন ডক্টর নাগেশ্বর রেড্ডি,
এটি এবছরই পরীক্ষা এসে গেছে, সম্ভবত সিএইচএসএল এর প্রশ্নটা পড়েছিল। ইএনআই পুরস্কার এবছর সেটি পেয়েছেন সিএনআর রাও, এটিও গুরুত্বপূর্ণ। ফুকুওকা পুরস্কার 2021 সালে এটি পেয়েছেন পি সাইনা। এইগুলো সবই না বিজ্ঞান সংক্রান্ত, সায়েন্স বা টেকনোলজি সংক্রান্ত পুরস্কার। এছাড়া এর বাইরে আর দুটো এমনি এটা সায়েন্স টেকনোলজি সংক্রান্ত না, একটা হচ্ছে গীতা গোপীনাথ, যাকে নিয়ে আমরা আগের ইয়েতেই আলোচনা করলাম। তিনি পুরস্কার পেয়েছে আমেরিকান ফাউন্ডেশন কার্নিজ কর্পোরেশন এদের দ্বারা। এছাড়া কৌশিক বাসু, ইনিও একজন ইকোনমিস্ট, কৌশিক বাসু, ইনি সম্প্রতি হামবোল্ড রিসার্চ অ্যাওয়ার্ড ফর ইকোনমিক্স এই পুরস্কার পেয়েছেন। পরের প্রশ্ন, কোটি গানকে 120টি আলাদা ভাষায় গিয়ে গিনিস রেকর্ডে নাম তুলেছেন কে? এর সঠিক উত্তর হচ্ছে সুচেতা সতীশ, ইনি তেলেঙ্গানা বাসিন্দা। পরের প্রশ্ন, এমএস ইন্টারন্যাশনাল ওয়ার্ড 2021 এই শিরোপা জিতলেন কোন ভারতীয় তরুণ? এর সঠিক উত্তর হচ্ছে অক্ষতা প্রভু, ইনি প্রথম ভারতীয় হিসাবে এই পুরস্কার জিতলেন। এছাড়া আমরা যদি এই সাপেক্ষে আর কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার রিভাইজ দিয়ে নিই, তার মধ্যে ইউনেস্কো, এটা খুব ইম্পর্টেন্ট, ইউনেস্কো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ এটি পেয়েছেন হচ্ছে মারিয়া রেসা। এই মারিয়া রেসা কিন্তু শান্তির জন্য নোবেল প্রাইজও এবছর পেয়েছে। এছাড়া জাপান সরকারের দ্বারা একটা হয় জাপান অর্ডার অফ রাইজিং সান, এটি পেয়েছেন শ্যামলা গণেশ। এই শ্যামলা গণেশ ইনি একজন শিক্ষক বা হচ্ছেন কর্ণাটকের একটা স্কুলের। এছাড়া মিস ইউনিভার্স পুরস্কার এবছর পেয়েছে অ্যান্ড্রে মেজা। অমর্ত্য সেন, ইনি স্পেনের সর্বোচ্চ সম্মান প্রিন্সেস অফ অস্ট্রেলিয়া পুরস্কার পেয়েছেন। হুরুন রিসার্চের দ্বারা যেটা বিংশ শতাব্দীর সব থেকে পরোপকারী ব্যক্তি হয়েছেন জামশেদজি টাটা। 2021 সালের বার্ড ফটোগ্রাফার পুরস্কার এটি পেয়েছেন আলেজান্ড্রো প্রিয়েটো। পরের প্রশ্ন, অস্কার 2022-এর জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হয়েছে কোন তামিল সিনেমা? এর সঠিক উত্তর হচ্ছে কোজাঙ্গাল। এবং এই যে সর্দার উদম, এই সিনেমাটার নামও জেনে রাখুন, যার পরিচালক হচ্ছে সুজিত সরকার, কারণ এটা নিয়ে এটাও খুব ভালো একটা সিনেমা হয়েছে। এবং এর অস্কার এন্ট্রি দেয়নি শুধুমাত্র এই যুক্তি দেখিয়ে যে এটা নাকি ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্বেষ তৈরি করা হচ্ছে, এই যুক্তি দেখিয়ে একদল ভারতীয় এবং বাঙালি, তাদের একজন হচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্ত, আরেকজনের নাম মনে পড়ছে না, তো তারা এটা রিজেক্ট করে দিয়েছিল। তো এই সর্দার উদমের নাম, এর যে পরিচালক এবং পারলে অভিনেতাদের নাম, এগুলো একটু মনে রাখবেন। আচ্ছা, এই সাপেক্ষে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইয়ের যে পরিচালক আর কি, কোজাঙ্গাল, তার পরিচালক হচ্ছেন PS বিনোদরাজ। পরের প্রশ্ন, সম্প্রতি সত্যজিৎ রায় অ্যাওয়ার্ড এর দ্বারা মনোনীত হয়েছেন কে? এর সঠিক উত্তর হচ্ছে বি গোপাল। ইনি একজন তেলেগু পরিচালক, সিনেমা পরিচালক আর কি, এবং সিনেমায় অবদানের জন্য তাকে এই পুরস্কার প্রদান করা হলো। এবং এটি প্রদান করা হয়েছে সত্যজিৎ রায় ফিল্ম সোসাইটি, যেটি কেরালাতে অবস্থিত, সেখান থেকে। পরের প্রশ্ন, সম্প্রতি ফাইভ ওমেন্স টিম চেস চ্যাম্পিয়নশিপ 2021-এ প্রথমবার মেডেল জিতেছে কোন দেশ? এর সঠিক উত্তর হচ্ছে ভারত। এখানে রূপোর পদক জিতেছে। এটা অ্যাকচুয়ালি স্পোর্টস এর মধ্যে থাকার কথা ছিল, ভুল করে এখানে চলে এসেছে, তার জন্য মাফ করবেন। এবং এখানে সোনা জিতেছে যারা, তারা হচ্ছে রাশিয়া। ভারত প্রথমবার কোনো পদক জিতলো এবং সেটা রূপো। পরের প্রশ্ন, যুক্তরাজ্যে আয়োজিত এক্সারসাইজ ক্যাম্ব্রিয়ান পেট্রোল 2021-এ ইন্ডিয়ান আর্মি কিসের মেডেল জিতেছে? এটাও সোনা, এটাও স্পোর্টস এর মধ্যে আসার কথা ছিল, এখানে চলে এসেছে এই দুটো। তারপরে প্রশ্ন, প্রথম ভারতীয় হিসাবে গ্লোবাল পিস ফটো অ্যাওয়ার্ড এটি কে জিতেছে? এর সঠিক উত্তর হচ্ছে আধ্যা অরবিন্দ, ইনি এই পুরস্কারটি পেয়েছেন, যিনি বেঙ্গালুরু বাসিন্দা এবং এনার বয়স মাত্র 7 বছর। পরের প্রশ্ন, সুপার করোনা ওয়ারিয়ার অ্যাওয়ার্ড কে পেতে চলেছেন? এর সঠিক উত্তর BS ইয়েদুরাপ্পা, যিনি কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এই করোনা সামলাতে খুব ভালো কাজ করার জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, সিটি উইথ দ্য মোস্ট সাস্টেনেবল ট্রান্সপোর্ট সিস্টেম অ্যাওয়ার্ড জিতেছে কোন শহর? এর সঠিক উত্তর হচ্ছে কোচি, যেটা কেরালায় অবস্থিত। এদের ওভারঅল যে ট্রান্সপোর্ট সিস্টেম সেটা অত্যন্ত ভালো, তার জন্য তারা এই পুরস্কার জিতেছে। শুধু রোড ট্রান্সপোর্ট এটি পেয়েছে হচ্ছে গুজরাট। পরের প্রশ্ন, ইন্ডিয়ান গ্রিন এনার্জি অ্যাওয়ার্ড 2020 এটি কারা জিতেছে? এটি জিতেছে টিভিএস মোটরস এবং গ্রিন এনার্জি বাইক অর্থাৎ
চার্জেবল বাইক এটি তৈরি করার জন্য, ইলেকট্রিক ভেহিকেল বাইক আর কি, সেটি প্রমোট এবং তৈরি করার জন্য এই পুরস্কার তারা জিতল। পরের প্রশ্ন, আর্ট শর্ট প্রাইজ পুরস্কার জিতেছে ভারতীয় প্রজেক্ট টাকচার্স ইনোভেশন। এই পুরস্কারটি অন্য কি নামে পরিচিত? এর সঠিক উত্তর হচ্ছে ইকো অস্কার বলা হয়ে থাকে এটি, কারণ এটি পরিবেশের জন্য এই পুরস্কার প্রদান করে এবং এটি লন্ডনের থেকে দেওয়া হয়ে থাকে। এবং বিদ্যুৎ মোহন ইনি হচ্ছেন এই যে টাকচার্স ইনোভেশন এর ফাউন্ডার। পরের প্রশ্ন, 2021 সালে সারপ্রো প্রাইজ জিতলেন কোন রাশিয়ান জেলবন্দী? এর যেটা সঠিক উত্তর সেটি হচ্ছেন আলেক্সি নাভালনি। এটি খুব গুরুত্বপূর্ণ একজন, ইনি অনেকদিন ধরে জেলে রয়েছেন এবং মানবতার হয়ে কথা বলার জন্য এই পুরস্কার দেওয়া হয় এবং ডেমোক্রেসির হয়ে কথা বলার জন্য, ফ্রি স্পিচের হয়ে কথা বলার জন্য এই পুরস্কার দেওয়া হয় এবং তার জন্যই কিন্তু তাকে রাশিয়াতে জেলবন্দি হয়ে থাকতে হচ্ছে, প্রায় গত 3 বছর ধরে তিনি জেলবন্দি। এবার আমরা স্পোর্টস নিয়ে আলোচনা শুরু করব। প্রথম প্রশ্ন যেটা স্পোর্টসের মধ্যে, ভারতীয় ক্রিকেট টিমের নতুন হেড কোচ হিসাবে কে নিযুক্ত হলেন? এর সঠিক উত্তর হচ্ছে রাহুল দ্রাবিড়। রাহুল দ্রাবিড় ইনি এখন তো রবি শাস্ত্রী কোচ আছেন, এই যে বিশ্বকাপ চলছে, বিশ্বকাপের পর থেকে দায়িত্ব নেবেন রাহুল দ্রাবিড়। ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথম গোলাপি বলে টেস্ট ম্যাচ খেললো কোন দেশের সাথে? এর সঠিক উত্তর অস্ট্রেলিয়া। খেলাও অস্ট্রেলিয়াতেই হয়েছিল এবং এখানে ম্যাচ ড্র হয় আর কি ভারত অস্ট্রেলিয়ার। এটাই ভারতের প্রথম পিঙ্ক বল টেস্ট। আচ্ছা, এই সাপেক্ষে আপনাদের জন্য কমেন্টে একটা প্রশ্ন রইল, সহজ প্রশ্ন, পারলে উত্তর দেবেন যে ভারতীয় পুরুষ দলের প্রথম যে গোলাপি বলের টেস্ট, এটা কাদের বিরুদ্ধে খেলেছিল? পরের প্রশ্ন, পিঙ্ক বল টেস্টে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে কে সেঞ্চুরি করলেন? এর সঠিক উত্তর হচ্ছে স্মৃতি মান্দানা। ইনি 127 রান করেন প্রথম ইনিংসে। পরের প্রশ্ন, কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে ওয়ানডে ইন্টারন্যাশনালে সেঞ্চুরি করলেন অ্যামি হান্টার। তিনি কোন দেশের মহিলা ক্রিকেটার? এর সঠিক উত্তর হচ্ছে আয়ারল্যান্ডের এবং তিনি এই কৃতিত্ব করলেন জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ খেলার সময়। পরের প্রশ্ন, কেকেআর কে পরাজিত করে আইপিএল 2021 ট্রফি জিতলো কোন দল? এটা আপনারা সবাই জানেন আশা করি, সিএসকে এর অ্যান্সার। এবং সিএসকে এই নিয়ে 4বার এই ট্রফি জিতলো, সব থেকে বেশিবার তো মুম্বাই ইন্ডিয়ান্স 5বার, তারপর 4বার, তারপরেই বোধহয় 2বার নিয়ে আছে কেকেআর। পরের প্রশ্ন, 300টি টি-20 ম্যাচে ক্যাপ্টেনগিরি করা প্রথম ক্রিকেটার কে? সঠিক উত্তর মহেন্দ্র সিং ধোনি। এর মধ্যে কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ, আইপিএল এই সমস্ত কিছুই পড়ছে, এই সমস্ত মিলিয়ে ধোনি এই কৃতিত্ব অর্জন করলেন। পরের প্রশ্ন, টি-20 ক্রিকেটে 4 বলে 4 উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার হয়েছেন কার্টিস ক্যাম্পার। ইনি কোন দেশের ক্রিকেটার? এর সঠিক উত্তর হচ্ছে আয়ারল্যান্ড। এই যে টি-20 বিশ্বকাপ চলছে, এখানেই তিনি এই কৃতিত্ব অর্জন করলেন নেদারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন। ইনি তৃতীয় ক্রিকেটার এবং এর আগে যাদের দুজনের এই কৃতিত্ব আছে, একজন হচ্ছে মালিঙ্গা, তার 4 বলে 4 উইকেট রয়েছে 2বার, এবং আরেকটা যেটি আছে সেটা হলো রাশিদ খান। রাশিদ খান হচ্ছে আফগানিস্তানের একজন বোলার, আর মালিঙ্গা শ্রীলঙ্কার বোলার। এনারও 4 বলে 4 উইকেট নেওয়ার কৃতিত্ব আছে। আর এটা তো 4 বলে 4 উইকেট, আর এর আগে 3 বলে 3 উইকেট অর্থাৎ হ্যাটট্রিক যেটা, এটি কিন্তু লাস্ট টি-20 হ্যাটট্রিক ছিল হচ্ছে ব্রেটলির বিশ্বকাপে আর কি। এবং তারপরে এই আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্পার তিনি হ্যাটট্রিক করলেন। পরের প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া জেমস প্যাটিসন ইনি কোন দেশের খেলোয়াড়? এর সঠিক উত্তর হচ্ছে অস্ট্রেলিয়ার খেলোয়াড় ইনি। এটি অত গুরুত্বপূর্ণ না, কিন্তু যেহেতু আমাদের দেশ, ক্রিকেট বলে মনে রাখতে হবে। পরের প্রশ্ন, 2022 আইপিএল এ আরো কটি নতুন টিম অংশ নেবে? এর সঠিক উত্তর হচ্ছে 2টি। তার ফলে আইপিএল এ মোট দলের সংখ্যা হয়ে যাবে 10টি। এবং এই সাপেক্ষে আরেকটা, এটা এর আগেও কিন্তু 2011 সালে একবার 10টি টিম খেলেছিল। এবার যে নতুন দুটো টিম আসছে, সেই দুটো টিমের একটা হচ্ছে লখনৌ থেকে আসছে উত্তরপ্রদেশের, এবং অপরটি আসছে আহমেদাবাদ থেকে, যেটি গুজরাটে অবস্থিত। এবং তার মধ্যে লখনৌর যে টিম, সেটা যারা কিনেছে সেই তাদের নাম হচ্ছে আরপিএসজি ভেঞ্চার। এরা কিনেছে হচ্ছে লখনৌটা, এবং আহমেদাবাদেরটা যারা কিনেছে সেটা হচ্ছে আয়ারলিয়া
কোম্পানি, এবং এদের মধ্যে কিন্তু এই আহমেদাবাদ টিমটি এটি এখন পর্যন্ত যতগুলো টিম বিক্রি হলো না 10টা, তার মধ্যে সব থেকে বেশিতে বিক্রি হয়েছে এই আহমেদাবাদ টিম। আচ্ছা, এই সাপেক্ষে আমরা ক্রিকেট সংক্রান্ত কিছু পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স যদি রিভাইজ দিয়ে নিই, তাহলে ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ কে হয়েছেন? এটি হয়েছেন রমেশ পাওয়ার। তারপর 2 নম্বর হলো, এবছর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ কারা জিতেছে? এটি জিতেছে নিউজিল্যান্ড। শেফালি ভার্মা। শেফালি ভার্মা ইনি কনিষ্ঠতম ক্রিকেটার পুরুষ এবং মহিলা মিলিয়ে, যিনি 3টি ফরম্যাটেই আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তারপর হচ্ছে মিথালি রাজ, যিনি ভারতীয় টিমের ক্যাপ্টেনও, এবং ইনি মহিলা ক্রিকেটে সর্বাধিক রান করার কৃতিত্ব অর্জন করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 23,000 রান করলেন কে? এটি করেছেন বিরাট কোহলি। এবং এছাড়া প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসাবে টি-20 ফরম্যাটেও 10,000 রান করলেন কিন্তু এই বিরাট কোহলি। আইসিসির পুরো কথা, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল চেয়ারম্যান গ্রেগ বার্টলে, সিইও বর্তমানে জিওফরে অ্যালার্ডিস, হেডকোয়ার্টার দুবাইতে। এটি 1909 সালে তৈরি হয়েছিল, বর্তমানে সদস্য দেশ 106। পরের প্রশ্ন, বিসিসিআই এটি 1928 সালে তৈরি, ওয়াংখেড়ে স্টেডিয়াম হেডকোয়ার্টার, অর্থাৎ মহারাষ্ট্রের মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম এটি হেডকোয়ার্টার। প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা এবং সেক্রেটারি জয় শাহ। আইপিএল প্রথম শুরু হয় 2008 সালে, 2021-এ লাস্ট হলো, যেটা চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হচ্ছে। এরপরটা হবে 2022-এ, সব থেকে বেশিবার চ্যাম্পিয়ন হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। বিরাট কোহলির রান সব থেকে বেশি এবং সব থেকে বেশি উইকেট হচ্ছে লাসিথ মালিঙ্গার। পরের প্রশ্ন, বিশ্বের সব থেকে বড় ক্রিকেট ব্যাট এর উদ্বোধন কোথায় করা হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে এটি হায়দ্রাবাদের উদ্বোধন করা হয়েছে, এবং এটি উদ্বোধন করলেন যিনি, তিনি হচ্ছেন মোহাম্মদ আজহারউদ্দিন, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন। এবং এটি 56.1 ফিট দীর্ঘ এবং এর ওজন 9,000 কেজি। ট্যাঙ্ক বাঙ্ক এদের তরফ থেকে এটি উন্মোচন করা হয়। পরের প্রশ্ন, ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান হিসাবে কে নির্বাচিত হয়েছেন? অ্যাকচুয়ালি এটা রিক্রুটমেন্টের মধ্যে করা উচিত ছিল, ভুল করে এখানে চলে এসেছে। এর সঠিক উত্তর হচ্ছে অতুল কুমার গোয়েল, ইনি ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হয়েছে, যার হেডকোয়ার্টার মুম্বাইতে এবং 1946 সালে তৈরি হয়। পরের প্রশ্ন, টার্গেট অলিম্পিক পোডিয়াম এর যে স্কিম, তার সিইও হিসাবে কাকে নিযুক্ত করেছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই? এর যে সঠিক উত্তর সেটা হচ্ছে পিকে গড। পিকে গডকে নিযুক্ত করা হয়েছে। এই যে টার্গেট অলিম্পিক পোডিয়াম, এটি হচ্ছে অলিম্পিকে আরো ভালো ফল করার জন্য এটি প্রথম বানানো হয়, এবং 2018 সাল থেকে এটি চালু হয়। তার আগে 2013-14 সাল থেকে হওয়ার কথা হচ্ছিল, 2018 সালে আলটিমেটলি চালু হয়, এবং যার ফলস্বরূপ আমরা কিন্তু এবার দেখতে পাচ্ছি অলিম্পিক প্যারালিম্পিক দুটোতেই আমাদের সর্বকালের শ্রেষ্ঠ ফল হচ্ছে। পরের প্রশ্ন, 2024 ইউরো চ্যাম্পিয়নশিপ এর লোগো কে উদ্বোধন করেছে? এর সঠিক উত্তর হচ্ছে জার্মানি। 2024-এ জার্মানিতে ইউরো চ্যাম্পিয়নশিপ হবে। তার আগে 2020 যেটা, সেটা 2021-এ হয়ে গেল, এবং তাতে চ্যাম্পিয়ন হচ্ছে ইটালি, রানার্স হচ্ছে ইংল্যান্ড। দুটোই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এছাড়া আমরা যদি কিছু এই সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স রিভাইজ দিয়ে নিই, তাহলে মহিলা রাগবি বিশ্বকাপ সেটা 2022-এ হবে। কোথায় হবে? নিউজিল্যান্ডে। এশিয়া কাপ সেটা হবে শ্রীলঙ্কাতে। ফিফা অনূর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপ, যেটি 2022-এই হবে, এবং কোথায় হবে? এটা ভারতে হবে। এছাড়া ভারতে কিন্তু এশিয়া কাপও অনুষ্ঠিত হবে, মহিলা এশিয়া কাপ। 2026 সালের বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতা, এটাও ভারতে হবে, এবং 2021 সালের যে পুরুষ জুনিয়র হকি বিশ্বকাপ, এটি উড়িষ্যায় হবে। এছাড়া 2023 সালের পুরুষ হকি বিশ্বকাপ, এটিও কিন্তু উড়িষ্যাতেই অনুষ্ঠিত হবে। পরের প্রশ্ন, ফিফা র্যাঙ্কিং এ ভারতের স্থান কত বর্তমানে? এর সঠিক উত্তর হচ্ছে 106তম স্থানে আছে ভারত। এখানে 1 নম্বরে রয়েছে বর্তমানে বেলজিয়াম, এবং 2 নম্বরে রয়েছে কে? 2 নম্বরে ব্রাজিল রয়েছে সম্ভবত। আচ্ছা, ভারতের সব থেকে ভালো র্যাঙ্ক আজ অব্দি ছিল 94, যেটি দুবার ভারত অর্জন করেছিল, এবং সব থেকে খারাপ র্যাঙ্ক ছিল ভারতের আজ অব্দি 193, এটি গুরুত্বপূর্ণ। এর বাইরে আরেকটা, সুনীল ছেত্রী কিন্তু ভারতের সর্বাধিক অ্যাক্টিভ গোল স্কোরার। পরের প্রশ্ন, ডুরান্ড কাপ 2021 জয়ী হলেন কোন ফুটবল টিম হবে? সরি, কাপ না, এটা ফুটবল টিম। এবং এর সঠিক উত্তর হচ্ছে এফসি গোয়া। প্রথমবার তারা চ্যাম্পিয়ন হলো, ফাইনালে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। এই যে ডুরান্ড কাপ, এটা ভারতের কেন, এটা পুরো এশিয়ার সাপেক্ষেই সব থেকে পুরনো ফুটবল প্রতিযোগিতা, এবং সারা বিশ্বের সাপেক্ষে এটা তৃতীয় সব থেকে পুরনো ক্লাব ফুটবল প্রতিযোগিতা। 1888 সালে এই ডুরান্ড কাপ প্রতিযোগিতা চালু হয়েছিল। এই সবকটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, 2022 আন্ডার 17 যে ওমেন্স ওয়ার্ল্ড কাপ,
তাতে ম্যাসকট হিসাবে ঘোষণা করা হয়েছে কোনটিকে, এবং এর যে সঠিক উত্তর সেটা হচ্ছে ইভা। এই যে চিত্রটি দেখছেন এটা হচ্ছে ইভা। এটি এক ধরনের এশিয়াটিক লায়ন, যেটা ওমেন এম্পাওয়ারমেন্ট যেটা সেটাকে আর কি আরো গ্লো করে বা হাইলাইট করে। তা এই যে আন্ডার 17 ওমেন্স ওয়ার্ল্ড কাপ সেটা তো ভারতে অনুষ্ঠিত হবে। ভারতের কোন শহরে অনুষ্ঠিত হবে এখনো যদিও ঠিক করা হয়নি। আর এই সাপেক্ষে আগেরটাই যেটা আলোচনা করলাম না, এফসি এশিয়া কাপ, সেটি 3টে শহরে অনুষ্ঠিত হবে। তার একটা হচ্ছে আহমেদাবাদ, অপরটি মুম্বাই, এবং তাছাড়া ভুবনেশ্বর, এই 3টি শহরে অনুষ্ঠিত হবে। আর এছাড়া আমরা যদি এই সাপেক্ষে আর কিছু আমরা ফুটবল সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স রিভাইজ করে নিই, তার মধ্যে 2020 এই মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে কারা? ম্যানচেস্টার সিটি। সরি, চ্যাম্পিয়ন্স লিগ না, এটা ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে ম্যানচেস্টার সিটি। এবং চ্যাম্পিয়ন্স লিগ কারা জিতেছে? চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে কিন্তু চেলসি। মহিলা চ্যাম্পিয়ন্স লিগ এবছর কারা জিতেছে? এটি জিতেছে বার্সেলোনা। আর এছাড়া আরেকটা যেটা হচ্ছে পুরুষদের যে স্প্যানিশ লিগ বা লা লিগা, সেটা জিতেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। পরের প্রশ্ন, 2022 এএফসি ওমেন্স এশিয়া কাপ এর অফিসিয়াল যে ট্যাগ লাইন সেটা কোনটা ঘোষণা করা হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে আওয়ার গোল ফর অল। এটা নিয়ে তো আলোচনা করলাম, ভারতে অনুষ্ঠিত হবে 3টে শহরে। পরের প্রশ্ন, নেপালকে পরাজিত করে সাব চ্যাম্পিয়নশিপ 2021 এটা কারা জিতেছে? সঠিক উত্তর ভারত। এবং এটা 2021 সাল। 2022 সালের যে সাব চ্যাম্পিয়নশিপ সেটি কিন্তু অনুষ্ঠিত হবে বাংলাদেশে। এবছর এটি মালদ্বীপে অনুষ্ঠিত হয়েছিল, মূলত মালেতেই খেলা হয়েছে। ফিফা পুরো ফেডারেশন ইন্টারন্যাশনাল ডে ফুটবল অ্যাসোসিয়েশন, প্রেসিডেন্ট গিয়ানি ফ্যান্টিনো, হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জুরিকে, 1904 সালে এটি তৈরি হয়েছিল। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, প্রফুল্ল প্যাটেল এর প্রেসিডেন্ট, হেডকোয়ার্টার লোকেশন নতুন দিল্লি, এবং 1937 সালে এটি তৈরি হয়েছিল। আর এই সাপেক্ষে আরেকটা এটা আছে না, আইএফএ, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, বা যেটা এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের ফুটবল গভর্নিং বডি, এটি কিন্তু এশিয়ার সব থেকে পুরনো ফুটবল গভর্নিং বডি। আর এছাড়া আর কয়েকটা জিনিস, আচ্ছা 2020 ইউরো কাপ এটা কারা জিতেছে? আমরা তো আলোচনা করলাম ইটালি। 2018 যে বিশ্বকাপ এটি ফ্রান্স জিতেছে। 2019 এশিয়া কাপ এটা জিতেছে কাতার। এটা গুরুত্বপূর্ণ, এটা কি হয় কাতার। এছাড়া কোপা আমেরিকা জিতেছে এবছর আর্জেন্টিনা। আফ্রিকান নেশনস কাপ এটি জিতেছে আলজেরিয়া। এই কটা মনে রাখবেন একটু, এগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে। পরের প্রশ্ন, সম্প্রতি অবসর ঘোষণা করলেন টোকিও অলিম্পিকে পদকজয়ী রুপিন্দর পাল সিং, ইনি কোন খেলার সঙ্গে যুক্ত? এর সঠিক উত্তর হচ্ছে হকি। ইনি খুব বিখ্যাত একজন ড্রাফট ক্রিকেটার ছিলেন। এবং একই সঙ্গে হকিতেই আরেকজন বীরেন্দ্র লাকড়া, তিনিও কিন্তু অবসর ঘোষণা করলেন। পরের প্রশ্ন, এফআইএইচ স্টার অ্যাওয়ার্ড 2020-21 পুরুষ বিভাগে প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছেন কোন খেলোয়াড়? এর সঠিক উত্তর হচ্ছে হরমনপ্রীত সিং, ইনিও একজন ভারতীয় প্লেয়ার। এবং এফআইএইচ স্টার অ্যাওয়ার্ড যেটা, সেটা হচ্ছে সারা বিশ্বের সাপেক্ষে হকিতে যে বেস্ট প্লেয়ার তাকে দেওয়া হয়ে থাকে। এবং এই হরমনপ্রীত সিং ছাড়া এখানে মহিলাদেরও কিন্তু বেস্ট প্লেয়ার একজন ভারতীয় হয়েছে, তিনি হচ্ছেন গুরজিৎ কর। এই সাপেক্ষে এবছর সব পুরস্কার ভারত নিয়ে গেছে, তো তার জন্য এগুলো সব মনে রাখবেন। অনেকদিন পর এতগুলো পুরস্কার ভারত পেল। ইভেন তো হরমনপ্রীত সিং তো সবেমাত্র দ্বিতীয় ভারতীয় হকি প্লেয়ার যিনি শ্রেষ্ঠ পুরস্কার পেলেন। এই পুরস্কার দেওয়া হয় যদিও 2000 সাল থেকে, তারপরের সাপেক্ষে ভারতীয় হিসাবে শ্রেষ্ঠ দ্বিতীয় পেলেন হরমনপ্রীত সিং। যাই হোক, তো এর বাইরে আরেকজন নাম খুব বিখ্যাত, ইনি পিয়া শ্রীজেশ, যিনি ভারতীয় হকি দলের গোলরক্ষক। তিনি বেস্ট গোলকিপার পেয়েছেন এবং বেস্ট মহিলা গোলকিপারও পেয়েছেন ভারতের। তিনি হচ্ছেন সবিতা পুনিয়া, এটাও মনে রাখবেন। এর বাইরে কোচ অফ দ্য ইয়ার পুরুষ এবং মহিলা দুটোই হয়েছে ভারতীয়। পুরুষদের হয়েছেন গ্রাহাম রিড এবং মহিলাদের সেজর্ট মারিনজে, দুজনাই ভারতের কোচ, কিন্তু বর্তমানে যে সেজর্ট মারিনজে তিনি পদত্যাগ করেছেন। ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন, প্রেসিডেন্ট নরেন্দ্র বাট্রা, হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের লুসেনে, সিও থেরিওয়েল, এবং 1924 সালে প্যারিসে তৈরি হয়েছিল। হকি ইন্ডিয়া, যেটি 2009 সালে তৈরি হয়, তার আগে এটার নাম ছিল ইন্ডিয়া হকি ফেডারেশন, এটাকে রিপ্লেস করে হকি ইন্ডিয়া হয়। হেডকোয়ার্টার নতুন দিল্লি এবং প্রেসিডেন্ট জ্ঞানেন্দ্র নিঙ্গবাম। পরের প্রশ্ন, এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, এতে ভারতীয় পুরুষ টেবিল টেনিস টিম কোন পদক জিতেছে? সঠিক উত্তর ব্রোঞ্জ। এখানে সোনা জিতেছে হচ্ছে সাউথ কোরিয়া। এখানে এছাড়া ভারত আরো দুটো ব্রোঞ্জ পদক জিতেছে, দুটোই হচ্ছে ডবলস। অ্যাকচুয়ালি হয় যেটা, যদি সেমিফাইনালে হেরে যায় তাদেরই ব্রোঞ্জ হয়। তা ভারতের দুটো ডবলস টিম সেমিফাইনালে উঠেছিল, দুজনাই হেরে গেছে। তার মধ্যে একটা হচ্ছে শরৎ কমল। শরৎ কমল হচ্ছে ভারতের সর্বকালের শ্রেষ্ঠ টেবিল টেনিস প্লেয়ার। এবং আরেকজন হচ্ছে জি সাথিয়া। এনারা দুজন মিলে একটা ব্রোঞ্জ পেয়েছেন, এবং অপরটি পেয়েছে হারমিত দেশাই এবং তার সঙ্গে মানব ঠাক্কর। এনারা দুজন মিলেও
ব্রোঞ্জ পদক পেয়েছেন। এবার এখান থেকে হয়তো ব্রোঞ্জ না আসলেও এইভাবে জিজ্ঞেস করতে পারে এদের নাম দিয়ে এনারা কোন খেলার সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, মেল্ট ওয়াটার চ্যাম্পিয়ন্স চেস ট্যুর টাইটেল জিতলেন কোন বিখ্যাত দাবা খেলোয়াড়? এর সঠিক উত্তর হচ্ছে ম্যাগনাস কার্লসেন। ইনি এই পুরস্কার জিতেছেন এবং ইনি রাশিয়ান একজন দাবা খেলোয়াড়, তিনি রাশিয়ার সর্বকালের শ্রেষ্ঠ দাবা খেলোয়াড়দের একজন। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা রেসলার হিসাবে ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপের রূপোর পদক কে জিতেছেন? এর সঠিক উত্তর হচ্ছে অংশু মালিক, ইনি এই পদক জিতেছেন। এবং এখানে যেটা বড় ব্যাপার যে অংশু মালিকের আগে আর কেউ কোনোদিন রূপোর পদক জেতেনি। এর আগে 5 জন ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে পদক জিতেছিলেন, কিন্তু 5 জনাই কিন্তু ব্রোঞ্জ, অর্থাৎ রূপোটাই এখন পর্যন্ত বেস্ট পারফরমেন্স। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া, যার প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিং এবং হেডকোয়ার্টার নতুন দিল্লিতে অবস্থিত। পরের প্রশ্ন, পেরুতে অনুষ্ঠিত 2021 ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মেডেল ট্যালিতে প্রথম স্থানে কারা আছে? এর সঠিক উত্তর হচ্ছে ভারত। অ্যাকচুয়ালি ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এটা হচ্ছে শুটিং এর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জুনিয়রদের মধ্যে। এবং এতে যেটা ব্যাপার, ভারতের যে মোট পদক সংখ্যা ছিল সেটা হচ্ছে 43, যার মধ্যে 17টা সোনা, 16টা রূপো এবং হচ্ছে 10টা ব্রোঞ্জ। এখানে দ্বিতীয় স্থানে আছে হচ্ছে USA। আর এই যে ISSF এর যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে জার্মানির মিউনিকে অবস্থিত, এটা পরীক্ষায় এসেছে তার জন্য। পরের প্রশ্ন, 2020 উবের কাপ জিতলো কোন দেশের মহিলা ব্যাডমিন্টন টিম? এর সঠিক উত্তর হচ্ছে ভারতীয় মহিলা ব্যাডমিন্টন টিম। এটা খেলা হয়েছিল হচ্ছে কুয়ালালামপুর। কুয়ালালামপুর হচ্ছে মালয়েশিয়ার রাজধানী। এবং এই যে উবের কাপ আর থমাস কাপ, এই দুটো মনে রাখবেন, এই দুটো না খুব গুরুত্বপূর্ণ। যেমন ফুটবলের ক্ষেত্রে বিশ্বকাপ, তেমন ব্যাডমিন্টনের ছেলেদের জন্য হচ্ছে থমাস কাপ এবং মহিলাদের জন্য হয়ে থাকে উবের কাপ। পরীক্ষায় বহুবার এই প্রশ্নটা এসছে যে উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, তো উবের কাপ ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, ভারতের 21তম মহিলা দাবা গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? এর যে সঠিক উত্তর সেটি হচ্ছে দিব্যা দেশমুখ, তিনি হয়েছেন। এবং ইনি যদি সারা ভারতের সাপেক্ষে দেখায় তাহলে কিন্তু ইনি ভারতের 71তম গ্র্যান্ডমাস্টার। এবং এই সাপেক্ষে এস বিজয়লক্ষ্মী বা সুব্বারামন বিজয়লক্ষ্মী, ইনি ছিলেন ভারতের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার। ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার ছিলেন বিশ্বনাথ আনন্দ, প্রথম বাঙালি এবং দ্বিতীয় ভারতীয় গ্র্যান্ডমাস্টার ছিলেন কিন্তু দিব্যেন্দু বড়ুয়া। পরের প্রশ্ন, থমাস কাপ জিতেছে কোন দেশ? এবং এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া থমাস কাপ জিতেছে এবছর। আচ্ছা, থমাস কাপটা তো আলোচনা করলাম, এটা ব্যাডমিন্টনে পুরুষদের জন্য হয়ে থাকে। আচ্ছা, এই যে ব্যাডমিন্টন কমিটি ইন্টারন্যাশনাল, তার হেডকোয়ার্টার কোথায়? এটা কুয়ালালামপুরে অবস্থিত। এবং আরেকটা যেটা, যে বর্তমানে আসামের যিনি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, কিন্তু ইন্ডিয়ান ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের প্রধান। পরের প্রশ্ন, ফ্রান্সে চার্লেভিলে ন্যাশনাল কম্পিটিশন জিতলো কোন ভারতীয় তরোয়ালবাজ বা ফেন্সিং করেন যিনি? তিনি হচ্ছেন ভবানী দেবী। এবং ইনি গুরুত্বপূর্ণ, ইনি প্রথম ভারতীয় ফেন্সার যিনি কিন্তু অলিম্পিকে কোয়ালিফাই করেছিলেন এবং প্রথমবার জিতেও ছিলেন। পরের প্রশ্ন, তুর্কিশ গ্রাপি এটি জিতেছেন কোন রেসিং ট্রাক ড্রাইভার? এর যেটা সঠিক উত্তর সেটি হলো ভালাট্টেরি বোট্টাস, তিনি এটি জিতেছেন। এবং এই যে বোট্টাস, ইনি মার্সিডিজের হয়ে গাড়ি ড্রাইভ করে থাকেন। এবং এরপরের যেটা সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস গ্রাপি, এটি কে জিতেছেন? এটি জিতেছেন হচ্ছে মার্কস ভার্স্টেপেন। এটা জিতেছে মার্কস ভার্স্টেপেন। এবং মার্কস ভার্স্টেপেন ইনি রেড বুলের হয়ে প্রতিনিধিত্ব করেন। এবং এখন পর্যন্ত কিন্তু এই যে গ্রাপি চলছে, বছরের মোট 23টা গ্রাপি হয়, সেই হিসাবে এখনো টপে যাচ্ছেন কিন্তু এই মার্কস ভার্স্টেপেন। পরের প্রশ্ন, 2021 ডেনমার্ক ওপেন পুরুষ সিঙ্গেলস টাইটেল কে জিতেছেন? এবং এর যেটা সঠিক উত্তর সেটি হচ্ছে ভিক্টর অ্যাক্সেলেন। ডেনমার্ক ওপেন এটি ব্যাডমিন্টনের খুব গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট। এবং এই যে ভিক্টর অ্যাক্সেলেন, ইনি হচ্ছেন একজন ডেনমার্কেরই খেলোয়াড়। এবং এর জন্য এটা গুরুত্বপূর্ণ, সামনের 1-2 মাসের পরীক্ষার জন্য, তারপর ওটা এত কাজে লাগে। তারপরে প্রশ্ন, 2021 মোটোজিপি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে কোন মোটরসাইকেল রেসার? এর সঠিক উত্তর হচ্ছে ফ্যাবিও কোয়ারেন্টেনো, যিনি ইয়ামাহার হয়ে ড্রাইভ করেন। এবং এই মোটোজিপিটা হচ্ছে বাইকের, এবং ফর্মুলা 1 যেটা সেটা হচ্ছে 4 চাকার এই রেসিং কম্পিটিশন। এবার আমরা আজকের ভিডিওর যে শেষ টপিক, ইম্পর্টেন্ট ডেথ বা মৃত্যু, যারা বিখ্যাত ব্যক্তিত্ব যাদের মৃত্যু হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সম্প্রতি প্রয়াত ঘনশ্যাম নায়ক, ইনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে অভিনয়। তারক মেহতা কা উল্টা চশমা, এটা করার জন্য ইনি সব থেকে বিখ্যাত ছিলেন। এর বাইরে সম্প্রতি আর কিছু বিখ্যাত অভিনেতারা যারা মারা গেছেন,
তাদের মধ্যে একটি হচ্ছে সুরেখা সিকরি, যিনি মারা গেছেন। আরেকজন হচ্ছে তামিল অভিনেতা আনন্দ কান্নান, এবং অপরজন হচ্ছেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। এনারা তিনজন মারা গেছেন। এর বাইরে তো গত এক বছর আমরা জানি বহু বিখ্যাত ব্যক্তিত্ব মৃত্যু হয়েছে, এবং তাদের সম্পর্কে আপনারা জানেন, খুব বিখ্যাত যারা, তাই আর আলোচনা করতে হবে। দ্বিতীয়, সম্প্রতি প্রয়াত আবুল হাসান বানিস্তা, ইনি কোন দেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে ইরান। ইরানের যিনি সুপ্রিম লিডার, তিনি তো সব থেকে বড় পদ, তারপরেই হচ্ছে রাষ্ট্রপতি। সুপ্রিম লিডার যিনি, তিনি রাজাই আর কি, তারপরেই হচ্ছে ইনি রাষ্ট্রপতি আর কি ইনি, এবং ইরানের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, এইটুকুই ব্যাস। আর এর বাইরে আর কিছু বিখ্যাত যারা মারা গেছেন সম্প্রতি এই পলিটিক্স সংক্রান্ত, যার মধ্যে একজন জম্মু কাশ্মীরের যিনি গভর্নর প্রাক্তন, যার নাম হচ্ছে জাগমোহন, ইনি সম্প্রতি মারা গেছেন। এর বাইরে সম্প্রতি মারা গেছেন অজিত সিং, যিনি রাষ্ট্রীয় লোকদলের প্রতিষ্ঠাতা। এছাড়া চৌধুরী চরণ সিং, যিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, তার পুত্র। জগন্নাথ পাহাড়িয়া, ইনিও মারা গেছেন। জগন্নাথ পাহাড়িয়া, ইনি হচ্ছেন রাজস্থানের প্রথম দলিত মুখ্যমন্ত্রী। মরিশাসের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুটোই ছিলেন অনিরুদ্ধ জগন্নাথ, ইনিও মারা গেছেন। ইনি একজন ভারতীয় বংশোদ্ভূত। এছাড়া অস্কার ফার্নান্ডেস, ইনি সব মারা গেছেন। ইনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আর কি, মনমোহন সিং এর সময় ইনি ছিলেন ভারতের পরিবহন মন্ত্রী। পরের প্রশ্ন, সম্প্রতি মারা গেলেন আব্দুল কাদের খান, ইনি কোন দেশের পরমাণু কর্মসূচির জনক ছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের যে পরমাণু কর্মসূচি, সেটা এই ধার ধরে এসেছিল। অ্যাকচুয়ালি ইনি জনক বলা ভুল, ঠিক আছে, ইনি চুরি করেছিলেন, এটাই হচ্ছে সত্য কথা। ইনি আমেরিকায় কাজ করতেন, আমেরিকার থেকে এই জিনিস চুরি করে এনেছিলেন, এবং শুধু সেটা চুরি না, তারপর তিনি সেটাকে ইল্লিগালি অন্য দেশকে বিক্রিও করেছিলেন, যেমন উত্তর কোরিয়া, ইরান প্রমুখ দেশকে। তো যার জন্য পাকিস্তানও কিন্তু এক সময় একে নজরবন্দি করে রেখেছিল বা গৃহবন্দী। পরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত সরমজিৎ সিং, ইনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে হকি। ইনি একজন বিখ্যাত হকি খেলোয়াড় ছিলেন, এবং এই সাপেক্ষে আমরা যদি সম্প্রতি অনেক আমরা জানি খেলোয়াড় মারা গেছেন যারা খুব গুরুত্বপূর্ণ, সেগুলো একবার দেখে নিলে, এম কে কৌশিক, ইনিও একজন হকি খেলোয়াড়, যিনি মারা গেছেন। ভারত যে লাস্ট হকিতে সোনা পেয়েছিল সেই দলের সদস্য ছিলেন তিনি। এফ ফ্রাঙ্কো, ইনি একজন ফুটবলার ছিলেন, 1962 সোনাজয়ী দলের সদস্য, তিনিও মারা গেছেন। বক্সার ধিনকো সিং, ইনি এশিয়ান গেমসে সোনা পাওয়া, ইনিও মারা গেছেন সম্প্রতি। এছাড়া সুরাজ সিং মাথুর, ইনি প্রথম ভারতীয়, সুরাজ সিং মাথুর যিনি প্রথম ভারতীয়, এবং ইনি ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন আর কি, প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিক ম্যারাথনে, তিনি মারা গেলেন। মিলখা সিং, সবাই জানে মিলখা সিং এর নাম, তিনি মারা গেছেন, এবং তার স্ত্রী নির্মল কর, তিনিও সম্প্রতি মারা গেছেন। ফুটবলার এম প্রসন্ন, ইনিও সম্প্রতি মারা গেলেন। এইগুলো কিছু গুরুত্বপূর্ণ। এর বাইরে নান্দু নাটেকার ব্যাডমিন্টন প্লেয়ার ওম নামদি, এরকম কিছু মানুষ মারা গেছেন। আর এরা আগেরটা সম্পর্কে যখন আমরা আলোচনা করলাম এই কাদের খান, সেখানে আমরা সায়েন্স টেকনোলজি সংক্রান্ত কিছু যদি দেখে নিই, এম এস নরসিমা, তিনি একজন বিখ্যাত গণিতজ্ঞ ভারতীয়, তিনি মারা গেছেন। সুন্দরলাল বহুগুণা, ইনি পরিবেশবিদ, ইনি সম্প্রতি মারা গেছেন। ডক্টর পি কে ওয়ারিয়ার, ঠিক আছে, ইনিও একজন ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসক, বিখ্যাত আয়ুর্বেদ চিকিৎসক ইনিও সম্প্রতি মারা গেছেন আর কি। তারপর আরেকজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানী তনু পদ্মনাভন, এনারও সম্প্রতি মৃত্যু হয়েছে। তো এটাই শেষ, এর সাথে সাথে এই পার্ট 2ও শেষ হলো, এবং আমরা যত কারেন্ট অ্যাফেয়ার্স আছে অক্টোবর মাসের প্রায় সবই কমপ্লিট করলাম। যদি কিছু বাদ থেকে যায় দেখি, ওই যেগুলো তো বাদ আছে আমি আগেই বলে দিয়েছি, ওই কটার বাইরেও আর কিছু বাদ থেকে গেলে নভেম্বরের যে ফার্স্ট উইকের কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা রোববার সন্ধ্যে 6টার সময় আপলোড হবে, তার মধ্যে থাকবে। এবং তার সাথে সাথে আগামীকাল চেষ্টা করবো, আগামীকালই যদি সম্ভব না হয় তাহলে পরশুদিন, তা এই যে যত কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আলোচনা করলাম এর একটা কুইক রিভিশন আমরা নিয়ে আসবো। যাদের এত বড় দেখার ইচ্ছা নেই, দ্রুত দেখতে চান, তারা কুইক রিভিশনে দেখতে পারেন, বা এরপর এইগুলো দেখার পর একবার রিভাইজ দেওয়ার জন্য তো কুইক রিভিশনটা খুব ইম্পর্টেন্ট, তো আপনারা সেটা দেখে নেবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে কাইন্ডলি লাইক এবং শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।